হাই, এটা হলো আমাদের শিলিগুড়ি টু বদ্রীনাথ ট্রিপের এপিসোড নাম্বার 4। আশা করছি আপনারা এপিসোড 1, 2, 3 অবশ্যই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমরা বদ্রীনাথ ধামে পৌঁছে গেছি বিকেল 4টে, 4:30 নাগাদ। তারপর একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে মন্দিরের দিকে এগোতে থাকলাম মন্দির দর্শনের জন্য। আর আমাদের দেখুন আমরা কত ঠান্ডা জামা কাপড় পরে নিয়েছি, সেখানে সত্যিই খুব ঠান্ডা। এই গরমের দিনেই এত ঠান্ডা, আর শীতের দিনে তো কি বলবো, সেখানে হয়তো মানুষজন কমই বসবাস করে শীতের সময়। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। আর আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার হবে, আর হোটেল থেকে গাড়ি স্ট্যান্ডের দূরত্ব প্রায় 500 মিটার মতো হবে। আর হোটেলটার নাম হলো ভারতশ্রী। আমরা যে রুমটা নিয়েছিলাম ভারতশ্রী হোটেলে, তো রুমটার ভাড়া নিয়েছিল 3000 টাকা। সেই হিসাবে কমই নিয়েছিল, কারণ আমরা কোনো রকম বুকিং করে আসিনি, একেবারে এসে ডাইরেক্ট যেভাবে হোটেলের রুম নেয় সেভাবে নিয়েছিলাম। আর রুমটাও বেশ ভালোই ছিল, 2টো বেড ছিল আর গরম জলের ব্যবস্থাও ছিল। এখানকার চারদিকের পরিবেশটা একবার দেখুন, কি যে সুন্দর, আর ভাষায় প্রকাশ করার মতো না, শুধুমাত্র ফিল করার মতন। এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন একই দৃশ্যকে বারবার ক্যামেরায় ক্যাপচার করে নিই। আর ওই দিকটা দেখুন সাদা সাদা হয়ে রয়েছে না, সেগুলো কিন্তু বরফ। আর ওই যে সাদা রঙের একটা দেখা যাচ্ছে, ওটাই হিমালয় পর্বত শৃঙ্গ। চারদিকে যতই দেখছি ততই মনটা যেন আনন্দে উৎফুল্লিত হয়ে উঠছে। এতটাই সুন্দর, কি যে এক অপূর্ব দৃশ্য, সেটা যারা নিজে চোখে দেখবে তারাই শুধু ফিল করতে পারবে। তো এই সেই বদ্রীনাথ ধামনগরী। এখানে কিন্তু প্রচুর হোটেলস রয়েছে, আর মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেমন প্রসাদের দোকান, ফুলমালার দোকান, খাবার জিনিসের দোকান। আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো ঘন কেশর দুধ। আর এই ঘন কেশর দুধের ব্যাপারে আপনাদের একটু পরে বলছি। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই হলো সেই বদ্রীনাথ বাবার মন্দির। বদ্রীনাথ যে কোন ঠাকুর এটা কিন্তু অনেকেই জানে না। বেশিরভাগ মানুষই কিন্তু বাবা বদ্রীনাথকে মহাদেব ভাবে, আসলে কিন্তু সেটা নয়। এখানে বদ্রীনাথ হলো ভগবান বিষ্ণু। এটা হলো অলকনন্দা নদী। আর ওই যে দূরে মানুষজন সব স্নান করছে, ওটা কিন্তু গরম জলের কুণ্ড, মানে ওখানকার জল সবসময় গরম থাকে, এত ঠান্ডার মধ্যেও গরম থাকে। তাই মানুষ এত ঠান্ডাতেও ভক্তি ও শ্রদ্ধার সাথে সেখানে স্নান করতে পারে। এই যে ডান দিকে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজে ওঠার আগেই কিন্তু রয়েছে একটা চেকিং কাউন্টার। সেখানে পাস দেখাবার পরেই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে দেয়। সেই যে ট্রানজিট ক্যাম্প থেকে বানানো পাস, অনেকে আবার অনলাইন থেকেও পাস বানায়, তো সেই পাস দেখিয়েই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে হয়। তবে আমরা কিন্তু বাইরে থেকেই বাবা বদ্রীনাথকে দর্শন করেছি, কারণ এতটা ভিড় ছিল এবং লাইনও ভীষণ লম্বা ছিল। আর ওই লাইনে দাঁড়ালে আমাদের প্রায় 7-8 ঘন্টা কেটে যেত। আর আমাদের শরীরটা এতটাই খারাপ ছিল যে কি বলবো। একে তো আমি গাড়িতে উঠতে পারি না, গাড়িতে উঠলেই বমি হয়, আসার সময়ও বমি করেছি। শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিল, আমি মাথা তুলেই দাঁড়াতে পারছিলাম না, এতটাই শরীর খারাপ লাগছিল। সেই জন্য আমরা বাবা বদ্রীনাথকে বাইরে থেকেই দর্শন করে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের জার্নি 6th ডে। এখন বাজে সকাল 8টা, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ হোটেল রুমের মধ্যে তো খাবার বানাতে দেয় না। সেই জন্য হোটেলের বাইরেই আমি গ্যাসটাকে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো কাল রাতের বেলায় কেশর দুধের কথা বলেছিলাম না, সেই কেশর দুধ আর পাউরুটি এনেছিল, সেটা আমার মেয়েকে খাওয়ানো হয়েছিল। আর সেটা খাওয়ানোর পরেই আমার মেয়ের পেটে এত গন্ডগোল হয়েছে যে রাত্রেবেলায় 2-3 বার করে বমি করে দিয়েছিল। আর মাও খেয়েছিল, মারও শরীরটা খারাপ খারাপ লাগছিল, কারণ ওই দুধটা এতটাই ঘন ছিল যে কি বলবো। তো আমরা তো বুঝতে পারিনি, ভেবেছিলাম যে দুধ এটা খেলে হয়তো শরীরটা গরম থাকবে, ভালো লাগবে, সেই জন্য আর কি আনা হয়েছিল। তাই বাইরে গেলে খাবার দাবারটা একটু সাবধানেই খেতে হয়। সে যাই হোক, তারপর আমরা সকাল 11:30 নাগাদ বদ্রীনাথ থেকে বেরিয়ে পড়ি। আর এটা হলো বদ্রীনাথ ধামের গাড়ি স্ট্যান্ড। এখন বাজে দুপুর 3টে, 3:30। সেই সময় আমরা একটা জায়গাতে দাঁড়াই দুপুরের খাবার খাওয়ার জন্য। তবে আমি কিন্তু কিছু খাইনি, কারণ আমি গাড়িতে কিছু খেলে আমার বমি হয়, সেই জন্য আমি গাড়িতে কিছু খাই না। সকালে যে হোটেলের সামনে ভাত রান্না করেছিলাম, সেই ভাতটাই গরম করে মা খেলো, আর সাইনাকে আমি খাইয়ে দিলাম। আর এদিকে আমার হাজবেন্ড ভাত খাবে না, সেই জন্য উনি কি করলেন, স্যালাড কাটলেন আর ছাতুর শরবত বানালেন। তো উনি ছাতের শরবত খেলেন আর স্যালাডটা অল্প খেলেন। অল্প একটু স্যালাড বেঁচে গেছিলো, সেই স্যালাডটাই আমি বসে বসে খাচ্ছিলাম, কারণ 2 দিন ধরে কিছু খাইনি, মুখটা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। আর স্যালাডটা খেতে বেশ ভালোই লাগছিল। সালাদ কেন ভাত খাও না কেন? ভাত তো এই যে রেডি বানালাই, ভাত
তারপর আমরা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সেখান থেকে রওনা দিলাম। আর এদিকে দেখুন পাহাড়ের গায়ে নেট লাগানো রয়েছে, যাতে পাহাড় থেকে পাথর ভেঙে নিচে রাস্তায় না পড়তে পারে। তো এটা আমি আন্দাজ করে বলছি, জানি না কি কারণে লাগানো ছিল। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের জার্নির 7ম দিন, আর আমরা এখানে দাঁড়িয়েছি যমুনা এক্সপ্রেস হাইওয়ের পাশে একটা বড় ধাবা ছিল সেখানে চা খাওয়ার জন্য। তো সেখান থেকে চা খাওয়ার পর আবারও আমরা চলতে শুরু করলাম যমুনা এক্সপ্রেসের ওপর দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। সকাল প্রায় 10টা বাজে, আর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, কারণ তার আগের দিন আমাদের ভালো করে কিছু খাওয়া হয়নি। সেই জন্য আমরা হাইওয়ের পাশে একটা বড় ফুড কোর্টে দাঁড়ালাম। আর এই যে ফুড কোর্টগুলো, এগুলো বড় বড় হাইওয়ের পাশে কয়েকটা হয়েছে। এর আগে কিন্তু এরকম বড় বড় ফুড কোর্ট ছিল না, তবে এইগুলো হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে। কারণ যখন কোনো বড় হাইওয়ের ওপর দিয়ে চলবেন তখন দেখবেন যে হাইওয়ের আশেপাশে কোনো রকম দোকানপাট কিচ্ছু নেই, একেবারে ফাঁকা ধুধু, গাড়ি চলছে তো চলছেই। সেই কারণে কিন্তু এগুলো হয়ে বেশ ভালোই হয়েছে। তবে সেখানে গিয়ে দেখলাম যে সকাল 11টার আগে সেখানকার সবগুলো খোলেই না। তারপর আর কি, আমরা ঘুরে এসে বাইরে গ্লুকন্ডি গুলিয়ে খেলাম, কিছু তো একটা খেতে হবে। গ্লুকন্ডি খাওয়ার পর আমরা সেখান থেকে রওনা হলাম এবং আবারও চলতে শুরু করলাম সেই যমুনা এক্সপ্রেসের ওপর দিয়ে। এখানে দেখুন আমার মেয়ের এত খিদে পেয়েছে যে ও বাদামের কৌটো নিয়ে বসে পড়েছে, বাদাম খাচ্ছে। আর এরকম লং ট্যুরে কোথাও গেলে অবশ্যই সাথে কিছু শুকনো খাবার রাখতে হয়, যেগুলো অসময়ে কাজে লাগে। আর একবার এই রাস্তার ভিউটা দেখুন কতটা সুন্দর। তারপর একটা জায়গায় দাঁড়ানো হলো, সেখান থেকে আখের জুস নেওয়া হলো। সেই আখের জুস খেয়ে আমরা আবারও রওনা হলাম। দুপুর তখন 1টা বাজে। তো আমরা লাঞ্চ করার জন্য আবারও সেই তুন্ডে কাবাবি রেস্টুরেন্টে ঢুকলাম। এটা অবশ্য অন্য রেস্টুরেন্ট ছিল। তারপর আমরা লাঞ্চ করে সেখান থেকে বেরিয়ে পড়ি। তো আসার সময় আমরা ইমামবাড়ার পাশ দিয়ে আসছিলাম। ইমামবাড়া নামটা শুনলে যারা জানে না তারা ভাববে ইমামবাড়া মানে মসজিদ, আসলে কিন্তু সেটা নয়। ইমামবাড়া মানে হলো একটি ধর্মীয় স্থান বা ভবন, যেখানে শিয়া মুসলিমরা মহরম মাসে ইমাম হোসেন এবং কারবালার শহীদের স্মরণে শোক সভা বা মজলিস করার জন্য একত্রিত হয়। এটি সাধারণত মসজিদ থেকে আলাদা, তবে এখানে নামাজও পড়া যেতে পারে। এটা হলো ছোটা ইমামবাড়া আর এটা হলো বড় ইমামবাড়া। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌতে অবস্থিত। আর এই বড় ইমামবাড়া নির্মাণ করেন আওধের নবাব আসাফ উদ্দৌলা 1784 সালে। তো সে যাই হোক, তারপর আমরা আবারও চলতে শুরু করলাম। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য। তো চা খেয়ে আবারও সেখান থেকে রওনা দেওয়া হলো। তো এবার কিন্তু রাত হয়ে গেছিল, আমরা পেছনে সবাই ঘুমাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড কিন্তু কন্টিনিউ হোল নাইট ড্রাইভ করে চলছিল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা, আর আজ আমাদের জার্নির 8ম দিন, মানে আজকেই আমরা বাড়ি পৌঁছে যাব আর কি। তো একটা টোল গেটে আমরা দাঁড়িয়েছিলাম সকালবেলা চা খাওয়ার জন্য। আর আমার হাজবেন্ড তো হোল নাইট গাড়ি চালিয়েছে, তার আগের দিনও ঘুমায়নি, কালকেও ঘুমায়নি, পুরো একটানা 2 দিন ঘুমায়নি। তো সে ভীষণ ক্লান্ত হয়ে গেছিল। তারপর সে কি করলো, গাড়ির ভেতরে গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিল, আর আমরা ততক্ষণ বাইরে বসেছিলাম আর কি। তারপর আবারও সেখান থেকে রওনা দেওয়া হলো 8টা, সাড়ে 8টার সময়। এদিকে দেখুন আমার মেয়ে কি বলছে, বাড়িতে যাবো না। আচ্ছা ওখানে বস। আমার হাজবেন্ড এত গাড়ি চালাতে ভালোবাসে যে কি বলবো, একটানা 2 দিন 3 দিন না ঘুমিয়েই কাটিয়ে দেবে এরকম ধরনের। বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই যে আমরা ট্যুরটা করে এলাম, এই ট্যুরে আমরা মাত্র 2 দিন হোটেলে থেকেছি, আর সেই 2 দিনই শুধু উনি ঘুমিয়েছেন, তাছাড়া কিন্তু উনি ভালোভাবে ঘুমানইনি। আমরা কিন্তু গাড়িতে ঘুমিয়ে নিয়েছি, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু একেবারেই ঘুমায়নি। 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো চোখটাকে একটু রেস্ট দিয়েছে, অতটুকুই ঘুম। তো মাঝে মাঝে আমি বলি তো যে তুমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখাও, তোমার রেকর্ড কেউ ব্রেক করতে পারবে না। সে তখন হাসে, এতটাই ভালোবাসে গাড়ি চালাতে। তো সে যাই হোক, এখন বাজে সকাল 11:15, আর এই সময় আমরা কালকে ছিলাম যমুনা এক্সপ্রেস হাইওয়েতে, আর তার আগের দিন এই সময় ছিলাম বদ্রীনাথ ধামে, মানে বদ্রীনাথ ধাম থেকে বেরিয়ে পড়েছি আর কি। আর আজ এই সময় রয়েছি আমাদের বাড়ির সামনে যে ফ্লাইওভারটা রয়েছে, চিত্তরঞ্জন দাস ফ্লাইওভার, সেখানে। আর এই ফ্লাইওভার থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিট, তবে পায়ে হেঁটে গেলে একটু সময় লাগবে, মানে 15-20 মিনিট লাগে আর কি।
তো আমরা চলে এসেছি, এই হলো আমাদের বাড়ির সামনে ব্রহ্মময়ী কালী মন্দির। আর এই যে স্কুলটা রয়েছে এই স্কুলেই আমার মেয়ে পড়ে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম গত রবিবারে, আর আজ ফিরে আসছি আজ রবিবার। তো এই ছিল আমাদের একটা 8 দিনের ছোট্ট ট্রিপ। তো বাড়িতে ফিরে খুবই ভালো লাগছে, এতদিন পরে বাড়িতে এলাম। তো এই সেই কাকিমা যে আমাদের যাওয়ার সময় টাটা করেছিল। তো আমাদের এই ছোট্ট ট্রিপের ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।